আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই যে তারেক রহমান তার সরকারেও রেখেছেন, সেটা যে তার সঙ্গে এই সেনা প্রধানের একটা দূরত্ব বাড়াবে সেটাও তারেক রহমান বোঝেন, কিংবা তারেক রহমান হয়তো এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এই সেনা প্রধান যেমন তাকে মাসের পর মাস ভুগিয়েছেন, বাংলাদেশে ফেরত আসার গ্রিন সিগন্যাল দেন নাই, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে গড়িমসি করেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলেছেন জামাতকে ক্ষমতায়িত করে, তাকেও এখন তিনি এক রকমের কোণঠাসা করে ছাড়বেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গিয়ে তিন বাহিনী প্রধান সাক্ষাৎ করে এসেছেন। তারেক রহমান যখন দায়িত্ব নিচ্ছেন তখন এমন এক মহা তারকা সেনাপ্রধান বাংলাদেশের দায়িত্বে, যাকে গত 18 মাস ধরে ঘরে ঘরে প্রত্যেকে চেনেন। বাংলাদেশের অনেক রাজনীতিবিদের চেয়ে যার পরিচিতি বেশি এবং যার বিষয়ে বাংলাদেশের প্রায় প্রত্যেক নাগরিকের মতামত আছে। তারেক রহমান দায়িত্ব নিয়েছেন যখন, তখন সেনাপ্রধান পদে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি শেখ হাসিনার আত্মীয় বলে সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন, এবং শেখ হাসিনার পতনের পরই যিনি কিনা বাংলাদেশের রাজনীতিতে সে সময়ে নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে একেবারে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠা করতে মুখ্য ভূমিকা পালন করেছেন। মানে ওয়াকারুজ্জামান হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি কিনা 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর যখন ধারণা করা হয়েছিল যে খুব দ্রুত একটা নির্বাচন হবে এবং নির্বাচন হলেই সেখানে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, মানে সমীকরণটা এত সহজ ভাবা হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকার গঠিত হবে, তারা মূলত 3-4 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেবে, বিএনপি ক্ষমতায় আসবে। তখন ওয়াকারুজ্জামানের একেবারে নেতৃত্বে এবং অনেকের মতেই যোগসাজশে এমন এক সরকার গঠিত হলো যেখানে আন্দোলনে অংশগ্রহণকারী তরুণেরা এসে মুখ্য ভূমিকা পালন করা শুরু করলেন এবং তাদেরকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পর্যন্ত তার নিয়োগকর্তা হিসেবে অভিহিত করে তার কথা মতোই সরকার চালাতে থাকলেন। আর সরকারে মূলত সারা বাংলাদেশ জুড়ে সরকারে প্রশাসনে মূল ক্ষমতার কেন্দ্র হয়ে উঠল জামায়াতে ইসলামী। কাজেই তারেক রহমানের পক্ষে এই সেনাপ্রধানকে বিশ্বাস করা যখন কঠিন, তখন এটাও মনে রাখতে হবে এই সেনাপ্রধান, এই তিন বাহিনী প্রধানের বাহিনী যখন মোতায়েন বাংলাদেশের নির্বাচনকালীন ডিউটিতে, সে সময়ে তারেক রহমান নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পেরেছেন এবং সারা দেশ জুড়ে তার প্রতিপক্ষ, তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বলেছে যে সারা দেশ জুড়ে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সবাই তাদের বিপক্ষে কাজ করেছে। এবং তারেক রহমান যে ওই যে তাহাজ্জুদ থেকে তার নেতা কর্মীদেরকে বলেছিলেন ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে, যখন আগের দিন সন্ধ্যাবেলা থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে সিল মারার ভিডিও বের হতে থাকলো, ভোট কেন্দ্র দখল হয়ে যাওয়ার খবর বের হয়ে আসতে থাকলো, তখন শেষ পর্যন্ত এই ওয়াকার বাহিনী, এই সেনাবাহিনীর একেবারে খুবই মানে তাদের সক্রিয় এক রকমের ভূমিকার কারণেই এবং তাদের সক্রিয় ব্যবস্থাপনার কারণেই শেষ পর্যন্ত নির্বাচনটা বিএনপি বের করে আনতে পেরেছে, সে বিশ্বাসও বিএনপি নেতৃত্বের মধ্যে প্রবল। এই ওয়াকারুজ্জামানই কিন্তু আবার সেই ওয়াকারুজ্জামান যার সঙ্গে সাক্ষাৎ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একসময় হয়রান হয়ে যেতে হতো এবং সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করার পর তিনি যখন দেখা করতেন, তারপরেও মাসের পর মাস সেনাবাহিনী থেকে, ওয়াকার বাহিনীর কাছ থেকে তাদের নেতা তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল পায়নি বিএনপি। অথচ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে এই ওয়াকারুজ্জামানের সম্পর্কটা এতই ঘনিষ্ঠ যে এই ওয়াকারুজ্জামান এমনকি নির্বাচনী জোট করবে জামায়াতে ইসলামী এবং এনসিপি, যেদিন এই আনুষ্ঠানিক ঘোষণা এলো দু দলের তরফে, সেদিনও এই ঘোষণা দেওয়ার সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ছুটে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে তারেক রহমান, বিএনপি এটাও বোঝে যে জামায়াতের অত্যন্ত প্রভাবশালী, জামায়াতের সাবেক আমির, জামায়াতের এক
গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি 2024 আগস্টের পর থেকে সেনাবাহিনীর ভেতরে জামায়াতে ইসলামী সমর্থক অংশটিকে যেভাবে সংগঠিত করতে চাইছিলেন, কিংবা বাইরে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তাদের যে দাবি বা তাদের যে স্বপ্ন ছিল যে একটা মিলিশিয়া বাহিনীর মতো গড়ে তোলা, সারা বাংলাদেশ জুড়ে তরুণদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীর অংশ করা, ওয়াকার না হাসনাত এই স্লোগান তুলে ওয়াকারকে পদচ্যুত করে সেনাবাহিনীতে একটা জামায়াত সমর্থক অংশকে নেতৃত্বে নিয়ে আসা, একটা বিপ্লবী সেনাবাহিনী প্রতিষ্ঠা করা, বিপ্লবী সরকারের অংশ হিসেবে সেগুলো ঠেকিয়ে দিতে ওয়াকারুজ্জামান যে বড় ধরনের ভূমিকা পালন করেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদে ধরে রাখতে, সংবিধানটা বাঁচিয়ে রাখতে এবং নিজের পদ বাঁচাতে সেনাপ্রধান হিসেবে, সেটাই যে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা সংসদ নির্বাচনের দিকে নিয়ে যেতে পেরেছে, তারেক রহমান আবার সেটাও বোঝেন। কাজেই এই ওয়াকার বাহিনী, এই ওয়াকারুজ্জামানের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক হওয়া, কিংবা এই বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সঙ্গে, যিনি কিনা শেখ হাসিনার সঙ্গে তার বিশ্বস্ততম বিমান বাহিনী প্রধান হিসেবে একেবারে সামরিক বিমানে করে শেখ হাসিনাকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়ে তবে বাংলাদেশ ফিরেছেন, এদের সঙ্গে শেখ হাসিনা নিয়োগ করা এই 3 বাহিনী প্রধানের সঙ্গে একটা বিশ্বস্ততার সম্পর্ক গড়ে ওঠা তারেক রহমানের মুশকিল বটে। তবে এই মুহূর্তে আপাতত যে এরা জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণ মুক্ত রেখে সেনাবাহিনীকে একটা নির্বাচন বের করে এনে তাকে ক্ষমতায় বসানোর পুরো ব্যবস্থাটা করে দিয়েছেন, সে কারণে এদের প্রতি একটা কৃতজ্ঞতাও আছে। কিন্তু তারেক রহমান যে ওয়াকার বাহিনীকে, তারেক রহমান যে ওয়াকারুজ্জামানকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান, তার খুশি অখুশি নিয়ে ঠিক ডক্টর ইউনূসের মতোই তিনিও বিশেষ পাত্তা দিতে চান না, তার প্রমাণ হচ্ছে খলিলুর রহমানের নিয়োগ। দেখেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস যখন খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছিলেন, এই ওয়াকারুজ্জামান তখন 3 বাহিনী প্রধান মিলে, মানে তিনি তো যে কোনো গুরুত্বপূর্ণ আলাপ করতে হলেই বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানকে তার সঙ্গে নিয়ে যান। তখন মে মাসের 21 তারিখে তিনি 3 বাহিনী প্রধান মিলে যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে বলে এসেছিলেন যে তারা একেবারে এই বিষয়টাকে অনুমোদন করেন না যে তাদের কোনো রকম আলোচনা ছাড়া, তাদের সঙ্গে আলোচনা ছাড়া, তাদের অনুমোদন ছাড়া ডক্টর ইউনূস বিদেশ থেকে উড়িয়ে এনে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বসিয়েছেন এবং তিনি আশা করছেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনাবাহিনীর সঙ্গে একটা সমান্তরাল নিয়ন্ত্রণ ক্ষেত্র প্রতিষ্ঠা করবে। এবং সেদিনই ওয়াকারুজ্জামানরা এটা পরিষ্কার করেছিলেন যে ডক্টর ইউনূস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যমুনার ওই সভা কক্ষে রাখলে তারা কোনো আলাপ করবেন না, কাজেই তিনি যাতে তাকে বের করে দেন। এবং এরপর কখনো এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে 3 বাহিনী প্রধানের সঙ্গে আলাপে বসতে পারেন নাই ডক্টর ইউনূস। শুধু তাই নয়, ওয়াকারুজ্জামান তার এই জাতীয় নিরাপত্তার উপদেষ্টার বিষয়ে আপত্তি এরপর 22শে মে সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবারে পরিষ্কারভাবে বলেন, একদিকে বলেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যে আরাকানে করিডর দিতে আনা হয়েছে, নো ব্লাডি করিডর, সেনাবাহিনী সেটা কিছুতেই অনুমোদন করবে না। এবং তিনি বলেন এসব বিদেশি নাগরিককে সেনাবাহিনী এবং 3 বাহিনী কোনোভাবেই অনুমোদন করে না। সেনা কর্মকর্তাদের সামনে এমন ঘোষণা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কে দেওয়ার পর ওয়াকারুজ্জামান আরো কঠিন বার্তা দিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাতে কখনো বাংলাদেশের সেনানিবাসের ভেতর ঢুকতে না পারেন, সেজন্য তাকে এক পার্সন নন গ্রাটা, মানে এক রকমের তাকে কোনো সময় সেনাবাহিনীর সংরক্ষিত এলাকায় ঢুকতে দেওয়া হবে না, সে ব্যবস্থাও করে রেখেছেন। ভাবুন তাহলে, এহেন ব্যক্তিকে তারেক রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, সেটা তার দলের ভেতর যেমন বিস্ময় তৈরি করেছে, কারণ তখন সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ সহ ব্যক্তিবর্গ জনসমাবেশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সামনে সভা করে রীতিমতো বলছিলেন যে কোনো
আক্কেল জ্ঞান থাকলে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামের এই বিদেশি লোকের কাছে সকল প্রতিবেদন দেবে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেবে, এমন একটা ব্যবস্থা ইউনূস করতেই পারতেন না। এবং বিএনপি তো তখন সংস্থাগুলোর সঙ্গে, মানে এই তিন বাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব সৃষ্টির অভিযোগে রীতিমতো পদত্যাগ দাবি করেছিল এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। কাজেই এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই যে তারেক রহমান তার সরকারেও রেখেছেন, সেটা যে তার সঙ্গে এই সেনাপ্রধানের একটা দূরত্ব বাড়াবে, সেটাও তারেক রহমান বোঝেন। কিংবা তারেক রহমান হয়তো এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এই সেনাপ্রধান যেমন তাকে মাসের পর মাস ভুগিয়েছেন, বাংলাদেশে ফেরত আসার গ্রিন সিগন্যাল দেন নাই, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে গড়িমসি করেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলেছেন জামাতকে ক্ষমতায়িত করে, তাকেও এখন তিনি এক রকমের কোণঠাসা করে ছাড়বেন। ওয়াকার বাহিনীর ভেতর, সেনাবাহিনীর ভেতর এসব নিয়েই একটা বড় ধরনের অনিশ্চয়তা চলছে বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর থেকেই। ওয়াকারুজ্জামান কি থাকতে পারবেন? কারণ খলিলুর রহমান, ডক্টর ইউনূস তারা সেই 2025-এর ফেব্রুয়ারি মার্চ যখন হাসনাত আব্দুল্লাহরা বেরিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান ভারতের প্রেসক্রিপশনে, তখন থেকে সেনাপ্রধান পরিবর্তনের চেষ্টা করে আসছেন। তাদের পছন্দ ছিল লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে কাজ করছেন। কাজেই এই সব মিলিয়ে ওয়াকারুজ্জামান জানেন যে সেই 2027 পর্যন্ত তার যে পদ, সেনাপ্রধান পদে তার যে থাকার কথা, সেটা কতটা টালমাটাল অবস্থায় আছে এখন। কাজেই নতুন সরকার হয়তো এই তিন বাহিনী প্রধানকে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কোনো একটা সেফ এক্সিট দেবে, মানে তাকে হয়তো একটা সম্মানজনকভাবে কোথাও যাওয়ার ব্যবস্থা করে দেবে। যেমন আওয়ামী লীগ সরকার 2008 সালে ক্ষমতায় আসবার পর মঈনুল আহমেদ সহ সেনা কর্মকর্তাদের, উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন দেশ ছেড়ে নিরাপদে চলে যাওয়ার, পুরো 1/11 সরকার পরিচালনায় নানা কাণ্ডকীর্তিতে যুক্ত হয়ে পড়ার কারণে। কাজেই তারেক রহমানের সঙ্গে আসলে ওয়াকারুজ্জামানের এরকম নানা আলাপি আছে। এরপর ব্যারাকে কবে ফিরবেন? ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা ব্যারাকে ফিরবেন যখন নতুন নির্বাচিত সরকার তাদেরকে সেই নির্দেশনা দেবেন। তবে পুলিশ পুরোপুরি সক্ষম হয়ে ওঠার আগ পর্যন্ত সেনাবাহিনীর একটা অংশ রাজপথেই থাকবে, মানে ডিউটিতেই থাকবে। তার মানে একটা লম্বা সময় তারেক রহমান সরকারও কিন্তু সেনাবাহিনীকে বেসামরিক ডিউটিতে বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রাখার কথা ভাবছে, সেটা পরিষ্কার। তারেক রহমান প্রথম ভাষণে বলেছেন জুয়া এবং মাদক নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেটা তারা মনে করছেন। এই রকম নির্দিষ্ট কথা বলেছেন মানে যৌথ বাহিনীর অভিযান হবে। কে বলতে পারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, মগবাজ যে নেতা কর্মীরা তৈরি হয়েছেন, যারা প্রশাসনে, পুলিশে, সর্বত্র নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছেন, মানে এই যে থানায় গিয়ে পায়ের উপর পা তুলে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন, কাকে গ্রেফতার করতে হবে, কাকে জামিন দিতে হবে, এসব ঠিক করছেন। এগুলোকে নিয়ন্ত্রণে আনতে তারেক রহমান সম্ভবত সেনাবাহিনীকে এই সময়ে ব্যবহার করতে চাইবেন জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আনার নামে কোনো যৌথ অভিযান পরিচালনা করে। আর এছাড়া যাকে সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বলে মনে করা হয়, চিফ অফ জেনারেল স্টাফ, সেই সিজিএস পদটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খলিলুর রহমান আর ডক্টর ইউনূসের চাপে কোনো পরিবর্তন আনতে রাজি হচ্ছেন না বলে এই পদটি সেই 17ই জানুয়ারি থেকে খালি আছে। ওয়াকারুজ্জামানের উপর সর্বশেষ চাপ এসেছিল যেই ব্যক্তিকে তার এই ঠিক পরবর্তী পদটিতে নিয়োগে, মানে তিনি সরে গেলেই যিনি হবেন সেনাপ্রধান, সেই ব্যক্তি বিএনপির ঘনিষ্ঠ এবং সেই ব্যক্তি মীর মুশফিকুর রহমান রীতিমতো তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন তাকে সিজিএস পদে নিয়োগের বিষয়ে, সেটাও নির্বাচনের আগেই খবরে প্রকাশিত হয়েছিল। কাজেই তারেক রহমান কিভাবে সেনাবাহিনীকে সাজিয়ে নিতে চাইছেন, তারেক রহমান কোন কাজে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছেন, এই তিন বাহিনী প্রধানের সঙ্গে তারেক রহমানের সম্পর্কটা কেমন হয় এবং এই অতি তারকা
পতাকা হয়ে ওঠা সেনা প্রধানকে তার পদে রেখে সত্যি একটা নতুন নির্বাচিত সরকারের পক্ষে তার দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব হয় কিনা, এই সব কিছু নিয়ে জল্পনা আছে, আশঙ্কা আছে, উদ্বেগ আছে ওয়াকার বাহিনীর ভেতরে, 3 বাহিনীর ভেতরেই। দেশের প্রয়োজনে কেন আওয়ামী লীগকে আধুনিক হতে হবে, একটি খোলা আলাপ। আমি আওয়ামী লীগের কেউ নই, আওয়ামী লীগের সাথে আমার কোনো অফিসিয়াল সম্পর্ক নেই, কিন্তু বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক শক্তি উত্থানের বিপরীতে আমার একান্ত চাওয়া বাংলাদেশে প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং মধ্যপন্থার রাজনৈতিক দল, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই দুটি রাজনৈতিক দল দৃঢ়ভাবে আমাদের সমাজে অবস্থান করুক এবং বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হোক। আর আমাদের মতো ব্যক্তি, আমাদের মতো মানুষ কখনো রাজনীতি করতে পারবে না, কারণ আমরা কোনো তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় হাজির হতে পারবো না, কারণ বাংলাদেশের রাজনীতি তেলের ড্রাম নির্ভর। যাই হোক, যে কথাটা বলতে এসছি মূল কথায় আসি। গতকাল যখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ ওপেন হবার খবর সংবাদ মাধ্যমে এলো, তার আগের দিন এটি ওপেন হয়েছে, তখন আমার মনে হলো যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডিজিটালি আসলে বাংলাদেশ কোথায় ছিল এবং আওয়ামী লীগ সরকারের ডিজিটাল হ্যান্ডেলটা কেমন করে করেছিল। আমি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বিষয়গুলো ভাবতাম এবং দেখতাম এই জায়গায় যথেষ্ট শূন্যতা ছিল। 2-1 নীতি নির্ধারক, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের, সেটি প্রধানমন্ত্রী না হলে প্রধানমন্ত্রীর ওই লেভেলের প্রধানমন্ত্রী হায়ারার্কি অনুযায়ী যদি 2য় নম্বরে হন বা ওই 2য় 3য় বা 1 এইরকম লেভেলে, আমি কিন্তু এই কথাগুলো বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমাদের পরামর্শ তো আসলে কেউ শুনবে না। কিন্তু তারপরেও কথা বলতে হবে, পরামর্শ। এই যে এখন যে আমি আলাপটা করছি, এই আলাপটার অর্থ কি, এই আলাপটার ফিডব্যাক কি? হ্যাঁ, অনেক আওয়ামী লীগের নীতি নির্ধারক দেখবেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও হয়তো দেখবেন, কিন্তু আমাদের এই কথাগুলোর মূল্যায়ন কতটুকু হয় বা হবে সেটি বিবেচ্য বিষয়। মূল্যায়ন যদি হতো তাহলে হয়তো দেশ, সমাজ, রাজনীতি ভিন্নভাবে লিখতে হতো রাজনীতির ইতিহাস। যাই হোক, ডিজিটাল বাংলাদেশ একটি স্লোগান যা গত 1.5 দশকে আমাদের যাপিত জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে হাইটেক পার্ক, ফাইবার অপটিক কেবল আর ফ্রিল্যান্সারদের জয়গান, অথচ এই বিপ্লবের যিনি প্রধান কারিগর, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে রাজনৈতিক দল, সেই দলটির ভেতরে তাকালে আমরা এক অদ্ভুত বৈপরীত্য দেখতে পাই। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্ন, অন্যদিকে সাংগঠনিক কাঠামোর সেই মানধাত্তার আমলের অ্যানালগ রীতি। আমি এগুলো নিয়ে এর আগেও আলাপ করেছি, বিশেষ করে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া, আওয়ামী লীগের দল, আওয়ামী লীগের এই যে গত 1.5 বছর আওয়ামী লীগ পতন হয়েছে, দল আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, কিংবা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আমি ধরে ধরে আওয়ামী লীগের যে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, বিএনপি বলুন, জামাত বলুন, আমি তাদের পেজ ধরে ধরে আলাপ করেছি এর আগে কন্টেন্টে, যে আওয়ামী লীগ এই জায়গায় কতটা পিছিয়ে। আজকে আবারও আলাপ করতে এসেছি সেই বিষয়গুলো নিয়ে। আজকের আলোচনায় আমরা একটি কঠিন কিন্তু জরুরি প্রশ্ন তুলব। ডিজিটাল বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ নিজেই কি অ্যানালগ লাইফস্টাইলের বৃত্তে বন্দী? আজও দলটি ডিজিটাল কানেক্টিভিটিতে পিছিয়ে। আজ আমরা কথা বলবো উত্তরণের পথ নিয়ে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নরেন্দ্র মোদী কিংবা ইলন মাস্ক, সবারই শক্তির অন্যতম উৎস তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথচ বাংলাদেশের সফলতম সময়ের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ প্রধানের কোনো ভেরিফাইড ব্যক্তিগত অ্যাকাউন্ট তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ছিল না, আজও নেই। কিন্তু কেন এই বিমুখতা? বিশ্ব যখন এক্স বা সাবেক টুইটার বা ফেসবুকের একটা পোস্টে কূটনীতি নিয়ন্ত্রণ করছে, তখন আওয়ামী লীগ কেন কেবল প্রথাগত প্রেস রিলিজের উপর নির্ভর করে রইল? আমার প্রশ্ন ছিল, গত সরকারের আমলেও আওয়ামী লীগ প্রধান বা সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি তথাকথিত প্রেস উইং ছিল। আজকের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের শুধুমাত্র কি প্রেস উইংয়ে সীমাবদ্ধ থাকলে হয়? হয় না। আজকে লাগে, আজকের পৃথিবীতে লাগে মাল্টিমিডিয়া উইং।
কিন্তু আমরা বিগত সরকারের সময়ে দেখেছি মাল্টিমিডিয়া উইংহীন একটি সরকার, 16 বছরের সরকার। আজকে হঠাৎ করে আওয়ামী লীগের পতন হয়েছে কেন? আজকে এই জিনিসগুলো ধরে ধরে যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্লেষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার উত্তরণ ঘটবে না, আপনি পিছিয়ে থাকবেন, এগোতে পারবেন না। আজকে বিশ্লেষণের প্রয়োজন এসে পড়েছে, আজকে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এগুলো বিশ্লেষণের প্রয়োজন এসে পড়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এসে পড়েছে। ডিজিটাল কানেক্টিভিটি না থাকায় সরাসরি সাধারণ মানুষের সাথে নেতার যে আত্মিক যোগাযোগ, তাতে একটা বিশাল দেওয়াল তৈরি ছিল এবং এই দেয়ালের কারণে নেতা আসলে তার দৃষ্টি কখনোই বাইরে যেত না। যখন আপনার নিজের কোনো প্ল্যাটফর্ম নেই, তখন আপনার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা বা তথ্য গুজব রোখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 1.5 বছর আগে ক্ষমতা হারানোর পর এই অভাবটা আরো প্রকটভাবে ধরা পড়েছে। ডিজিটাল বাংলাদেশ মানে শুধু মানুষের হাতে স্মার্টফোন তুলে দেওয়া নয়, ডিজিটাল বাংলাদেশ মানে নেতার সাথে জনগণের সরাসরি ডিজিটাল সংযোগ। আমরা এখন ডাটা সায়েন্স আর এআই এর যুগে বাস করছি। ডাটা বলছে মানুষ কি চায়, তরুণ প্রজন্ম কি ভাবছে। আওয়ামী লীগের বড় একটি অংশ আজও অ্যানালগ যুগে গোয়েন্দা রিপোর্ট বা তৃণমূলের পকেট নেতাদের তথ্যের উপর নির্ভরশীল। কিন্তু ডিজিটাল যুগে মানুষের পালস থাকে কমেন্ট বক্সে, ট্রেন্ডিং হ্যাশট্যাগে এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্সে। ডিজিটাল কানেক্টিভিটি থাকলে বোঝা যেত তরুণরা কোন বিষয়ে ক্ষুব্ধ, কেন তারা ব্যবধান তৈরি করছে। অ্যানালগ লাইফস্টাইল ধারণ করে আপনি যখন ডিজিটাল জনগণের উপর শাসন বা রাজনীতি করতে চান, তখন সেখানে একটা কানেক্ট ডিসকানেক্ট তৈরি হয়। এই বিচ্ছিন্নতায় হয়তো 1.5 বছর আগে সেই রাজনৈতিক পট পরিবর্তনের অন্যতম কারণ ছিল। জনগণের সাথে ডিজিটাল আত্মার যোগাযোগ না থাকলে পালস বোঝা অসম্ভব। আজকে ভাবতে বড় অবাক লাগে, আওয়ামী লীগ দেশকে ডিজিটাল করেছে, কিন্তু নিজেদেরকে ডিজিটাল করতে পেরেছে? পারেনি। উত্তর এক কথায় যদি বলি, অন্যদিকে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, বিএনপি বলুন কিংবা চরম সাম্প্রদায়িক শক্তি জামাতে ইসলামী বলুন, জামাতে ইসলামী এই জায়গায় বহু এগিয়ে। দাপ্তরিক কাজে অটোমেশন হয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আজও সেই পুরনো আমলের অ্যানালগ শৃঙ্খলা আটকে। ডিজিটাল মানসিকতা মানে স্বচ্ছতা, দ্রুত প্রতিক্রিয়া এবং ফিডব্যাক গ্রহণ করা। দলের ভেতরে তরুণ প্রজন্মের আইটি বিশেষজ্ঞদের জায়গা কোথায়? কেন আজও দলের নীতি নির্ধারণী পর্যায়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব ছেলে খেলা মনে করা হয়? ডিজিটাল খোলসের ভেতরে অ্যানালগ হৃৎপিণ্ড নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। 1.5 বছর ধরে যে দিশেহারা ভাব আমরা দেখছি, তার মূলে রয়েছে এই আধুনিক বিশ্বের সাথে খাপ খাওয়াতে না পারার ব্যর্থতা। শুধু ব্যর্থতার কথা বলবো না, উত্তরণের পথ ও আওয়ামী লীগের জন্য দু একটা পরামর্শের কথাও বলবো বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই প্রাচীন দলটি দেশের প্রয়োজনে আজও প্রাসঙ্গিক, কিন্তু প্রাসঙ্গিক থাকতে হলে তাকে বিতর্ক করতে হবে। আওয়ামী লীগের জন্য আমাদের কিছু গঠনমূলক পরামর্শ। শীর্ষ নেতৃত্বের সরাসরি সোশ্যাল মিডিয়া উপস্থিতি নিশ্চিত করতে হবে, যেখানে তিনি সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেবেন, নিজের দর্শন শেয়ার করবেন। কেবল আইটি সেল নয়, একটি শক্তিশালী ডিজিটাল পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক গঠন করতে হবে, যারা এআই এবং ডাটা অ্যানালাইসিস ব্যবহার করে জনমত বিশ্লেষণ করবে। সাংগঠনিক চিঠিপত্র থেকে শুরু করে সদস্যপদ সংগ্রহ সবকিছুকে একটা সেন্ট্রাল ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে আসতে হবে। যারা ডিজিটাল ভাষা বোঝেন সেই জেনারেশন জেনজি বা মিলেনিয়ালদের দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আসতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মকে কেবল প্রচারের হাতিয়ার নয়, জনগণের অভিযোগ শোনার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। পরিশেষে এটুকুই বলবো, দেয়ালের লেখাগুলো পড়ার সময় এসেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হয়ে অ্যানালগ অন্ধকারে বসে থাকাটা বড়ই ট্রাজিক। 1.5 বছর পার হয়ে গেছে। দিশেহারা ভাব কাটিয়ে উঠতে হলে আওয়ামী লীগকে তার খোলস ভাঙতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আর আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে যদি দলটি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে, তবেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না, সেটা অ্যানালগ ঘড়ি হোক কিংবা ডিজিটাল স্মার্ট ওয়াচ। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি পারবে তাদের এই ডিজিটাল অ্যানালগ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে? কমেন্টে আপনার মতামত জানান।